যে এটা আমরা পাই মহারাষ্ট্র দলিত সাহিত্য সংস্থা থেকে। সাধারণত দলিত সাহিত্য কথা যখন ওঠে 58-তে, তো মারাঠি তো আসছেই, তারপরে তামিল, গুজরাটি, হিন্দি, তেলেগু এই ভাষাগুলোর কথাই বোধহয় প্রথমে আমাদের মনে আসে। বাংলায় দলিত সাহিত্য নেই এরকমটা ধরা হয়েছিল অনেক দিন অবধি, এবং এখনো হয়তো দলিত সাহিত্য আছে, দলিত সাহিত্য নেই এই নিয়ে ডিবেটটা হয়তো, তর্কটা হয়তো এখনো কিছু কিছু জায়গায় চলে। তবে এই তর্কটা আর বেশি দিন হয়তো চালানো খুব মুশকিল হবে, কারণ আমরা দেখতেই পাচ্ছি কল্যাণীদি, যতীনবালা, মনোহরদা, মঞ্জুদি, শ্যামল কুমার প্রামাণিক, এরা যে ধরনের লেখা লিখেছেন এবং সেগুলো যে ধরনের একটা ওয়াইড স্প্রেড অ্যাকসেপ্টেন্স পাচ্ছে, যে দলিত সাহিত্য বাংলায় নেই এটা বলাটা খুব মুশকিল হবে হয়তো শীঘ্রই। আমাদের চোখের সামনে উঠে আসতে বা ভিজিবল হতে হয়তো একটু সময় নিয়েছে দলিত সাহিত্য বাংলায়, যদিও 100 বছরের দলিত সাহিত্য এরকম একটা ধারণা নিয়ে প্রথম বইটাই যেটা বেরিয়েছিল শ্যামল কুমার প্রামাণিক এবং মনোহর মৌলী বিশ্বাস বের করেছিলেন। এটা সত্ত্বেও বোধহয় কিছুটা সময় লেগেছে বাংলা দলিত সাহিত্য সবার সামনে উঠে আসতে। তার বেশ কিছু কারণ বিভিন্ন লোকে দিয়েছেন। যতীনবালা বলেছেন দেশভাগের কথা, দেশভাগের জন্য দলিত আইডেন্টিটি ফ্র্যাগমেন্টেড হয়ে গেছিল এবং সেই কারণে হয়তো মুভমেন্ট হিসেবে বাংলায় দলিত সাহিত্য ডানা বাঁধতে কিছুটা সময় নিয়েছিল। পার্থ চ্যাটার্জিও একই ধরনের কথা বলেছেন দেশভাগ সংগ্রাম। মনোহর মৌলী বিশ্বাস বলেছেন 34 বছরের কমিউনিস্ট সরকার দীর্ঘদিনের এই এক ধরনের মানসিকতা যেখানে ক্লাস এটাই বোধহয় বেশি বড় হয়ে গেছিল আমাদের কাছে, এবং হয়তো তার মধ্যে কোথাও একটা কাস্ট এই আইডিয়াটা লুকিয়ে গেছিল, এবং এটা খুবই 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 ভয়ঙ্কর একটা ব্যাপার বলে দ্বৈপায়ন সেন বলেছেন। কারণ এখানে হয়তো ব্যাপারটা আরো মুশকিলের, কারণ অন্য জায়গায় হয়তো আমি বুঝতে পারছি যে কাস্ট এর একটা অসুবিধা আছে, কিন্তু এখানে আমরা যেন চোখে ছুরি করে মনে করছি যে নেই এখানে কোনো চাপা। বেশ পরের দিকের লেখাতেও রিনা দেও এবং এলিনার জেলিয়ট যখন লিখছেন দলিত লিটারেচার 25 years of protest or progress, সেখানেও বাংলা দলিত সাহিত্যের কথা কিন্তু উল্লেখ করছেন না। বা 2002 সালে কথা যখন ট্রান্সলেটিং কাস্ট বলে বইটা বের করছে, সেখানেও কিন্তু বাংলা থেকে মহাশ্বেতা দেবী আছেন, কিন্তু আর কেউ কিন্তু নেই। যদিও এই 2002-এর আগে কিন্তু অনেক কিছু ঘটে গেছে, এমন কিন্তু নয় যে দলিত সাহিত্য মুভমেন্ট হয়নি এর আগে। 8-এর দশকে বঙ্গীয় দলিত লেখক সাহিত্য পর্ষদ হয়েছে, যেটা কিনা মহারাষ্ট্র দলিত সাহিত্য সংসদের একেবারে মডেলে তৈরি করা। 1992-তে বাংলা দলিত সাহিত্য সংস্থা তৈরি হয়েছে। কল্যাণীদি নিজে শুরু করেছেন 94 সালে। ফলে এগুলো কিন্তু হতে থাকছে পেছনে পেছনে, কিন্তু হয়তো সবার সামনে এই ব্যাপারগুলো ধরা পড়ে। যেটা হয়েছে এরপরে একটা বড় পরিবর্তন হয়েছে, এবং এখন কিন্তু বাংলা ভাষায় দলিত সাহিত্য একেবারে আমাদের চোখের সামনে, মানে একেবারে প্রথম সারির বাংলা সাহিত্যের মধ্যে চলে এসেছে। মৃন্ময় যে কথাটা বললো অনুবাদের ভূমিকা এই ব্যাপারের মধ্যে, এটা অনেকেই মনে করেন। মনোহরদা আমার সঙ্গে একটা সাক্ষাৎকারে বলেছিলেন এটার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে, যে বাঙালি পাঠক হয়তো বাংলায় দলিত সাহিত্য অ্যাকসেপ্ট করতে রাজি ছিলেন না, সেটা যখন ইংরেজিতে অনুদিত হচ্ছে তখন যেন তিনি মানে আর কোনো উপায় না থাকায় যেন সেটা অ্যাকসেপ্টেড হচ্ছে। এরকম ভাবেও হয়তো ভাবা যেতে পারে। এখন
অনুবাদের অবশ্যই একটা ভূমিকা রয়েছে বাংলা দলিত সাহিত্যের। ইনভিজিবিলাইজেশন যে শব্দটা ব্যবহার করা হয়েছিল, সেখান থেকে ভিজিবিলাইজেশনের দিকে যাওয়ার মধ্যে অনুবাদ, তর্জমা, যে শব্দটাই বলি না কেন, আমার মাস্টারমশাই মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় বলতেন, অনুবাদে অনুপরিমাণ হলেও বাদ চলে যায়, কিন্তু তর্জমায় কিছুটা হলেও জমা থাকে। তর্জমাটা হয়তো উনি প্রেফার করতেন না। তো অনুবাদ, তর্জমা এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, আমরা জানি। আমাদের সামনে অনেক জানলা খুলে দেয় অনুবাদ, তর্জমা। বিশ্ব সাহিত্যের স্পর্শ অনুবাদের মাধ্যমেই আমরা পাই এবং পেয়েছি। রবীন্দ্রনাথের 1907-এর লেকচারের কথা যদি আমরা মনে করি, বিশ্ব সাহিত্যের কথা, বা তার আগে গোয়েটে যেটা বলছেন ওয়েল্ট লিটারেচারের কথা, সেখানে কিন্তু অনুবাদের একটা বড় ভূমিকা আছে। আমরা যে বাইরে তাকাবো সেটার পেছনে কিন্তু অনুবাদের একটা বড় ভূমিকা আছে। আমার প্রথম বাংলা দলিত সাহিত্যের সঙ্গে পরিচয় যখন মৃন্ময় মাস্টারমশাই টুটুন্দি, প্রফেসর টুটুন মুখার্জি 1998, আমার ঠিক মনে নেই কোন সময়টা, মানে উনি, এটা 2008 সাল, উনি কথা বলতে বলতে বলছিলেন যে বাংলা দলিত সাহিত্য এরকম একটা জিনিস তো আছে, এটা নিয়ে কিছু কাজ করা দরকার। এবং তখন আমরা টুটুনদির সঙ্গে আমি আরো 3 জন আমরা চেষ্টা করেছিলাম যে একটা যদি অনুবাদের ভলিউম বের করা যায়। সেখানে মনোরঞ্জন দা ছিলেন, দীপেন্দু দাস ছিলেন, রাজকুমার ছিলেন দিল্লি ইউনিভার্সিটি, এবং বেশ কিছুটা অনুবাদ আমরা তখন পড়েছিলাম, কিন্তু বিভিন্ন কারণে সেটা কখনোই প্রকাশ করা যায়নি। সে কারণগুলো এখানে না বললেও হবে। তারপর আমার মনে হয় প্রথম আনুষ্ঠানিকভাবে, সাংগঠনিকভাবে বড় কাজ হয়েছে কলকাতা শহরে 2011 সালে যোগেশ চৌধুরী কলেজে, রাইটিং অ্যাজ রেজিস্ট্যান্স, বেঙ্গলি অ্যান্ড আদার দলিত রাইটিংস ইন ইংলিশ, যেটা আমার বলছিল, আবার কিন্তু এটা ইংরেজি বিভাগে হচ্ছে। এবং এটাই মানে বড় সড়ো সেমিনার দলিত সাহিত্যের উপরে বাংলায়, প্রথম দিককার একটা সেমিনার। তবে এর আগে কিছু অনুবাদ কর্মশালা হয়েছে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে হয়েছিল, যার ফলে প্রথম এই ধরনের একটা অ্যান্থোলজি, সার্ভাইভাল অ্যান্ড আদার স্টোরিজ, শঙ্কর প্রসাদ সিংহ এবং ইন্দ্রনীল আচার্য এরা সম্পাদনা করেন। ওরিয়েন্ট প্ল্যাটফর্ম থেকে বেরোয় 2012-তে। তারপর থেকে অনেক অনুবাদ আমরা দেখেছি, এবং খুবই নামজাদা অনুবাদক যারা খুব ভালো অনুবাদ করেন, ভেরি ভিজিবল ট্রান্সলেটার্স, তারা অনুবাদ করছেন। বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে বাংলা দলিত সাহিত্য অনুবাদে বেরোচ্ছে। কিন্তু অনুবাদ কিন্তু খুব সহজ একটা ব্যাপার নয়, আর দলিত সাহিত্য অনুবাদ করা তো একেবারেই সহজ ব্যাপার নয়। যারা অনুবাদ করেন তারাই হয়তো এটা সবচেয়ে ভালো বোঝেন। আমরা অনুবাদ করতে গিয়ে এক ধরনের ইকুইভ্যালেন্সের অন্বেষণ করি, ইকুইভ্যালেন্স খোঁজার চেষ্টা করি। একটা ভাষায় একটা শব্দ আছে, একটা কনসেপ্ট আছে, সেটা আরেকটা ভাষায় আমরা সেই ধরনের একটা কনসেপ্টকে খুঁজে পাওয়ার চেষ্টা করি। কিন্তু অনেক তাত্ত্বিকরা মনে করেন ইকুইভ্যালেন্স ইজ আ মিথ। বাংলা ভাষায়, বাংলা দলিত সাহিত্যে যে শব্দ আছে, যে কনসেপ্ট আছে, যে ধরনের মূল্যবোধ আছে, যে ধরনের যাপন আছে, সেটা কিন্তু অন্য একটা ভাষায় যে থাকবে তার কোনোই মানে নেই। অর্থাৎ এটা কিন্তু আসলে ওই কালচার স্পেসিফিসিটি যেটা আমরা বলি, সেইটাকে কিভাবে নিয়ে আমি ডিল করব, এইটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ অনুবাদকদের। এবং এই কালচার স্পেসিফিসিটিটা কিন্তু বাংলা দলিত সাহিত্যে বা দলিত সাহিত্যে একটা খুব বড় একটা ব্যাপার। দলিত সাহিত্যের মধ্যে অনেক কিছু কালচার স্পেসিফিক থাকে, যেগুলো কিন্তু বিশেষত ইংরেজির মতো একটা ভাষায় নিয়ে যাওয়া খুব শক্ত, অনেক কিছু হারিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। আমরা তো জানি আমাদের কত ধরনের রিলেশন হয়, মামা, কাকা, পিসে, মেশো,
ইংরেজিতে কিন্তু সবই আঙ্কল। এবার মামার সঙ্গে যে সম্পর্ক সেটা কিন্তু কোনোভাবেই মেশোর সঙ্গে যে সম্পর্ক সেটা হয় না। এটা একটা খুব সহজ উদাহরণ আমি দিলাম। এটা দলিত সাহিত্যের নিরিখে যখন আমরা ভাববো তখন আমরা বুঝতে পারবো যে ঠিক কত বড় একটা চ্যালেঞ্জ অনুবাদকের পক্ষে এটা। দলিত সাহিত্যের সঙ্গে লেখকের পারিপার্শ্বিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক পরিমণ্ডলের একটা নিবিড় সম্পর্ক থাকে। সেই কারণেই হয়তো দলিত সাহিত্যে ফিকশন আর অটোবায়োগ্রাফি এই দুটো অনেক কাছাকাছি চলে আসে। অনেক গল্প দলিত সাহিত্যের মধ্যে, তার মধ্যে হয়তো আত্মজীবনী লুকিয়ে থাকে, আত্মজীবনীর মধ্যে গল্প লুকিয়ে থাকে। যেরকম শ্যামল কুমার প্রামাণিকের ওই সার্ভাইভাল হিসেবে অমৃত সেন যে গল্পটা অনুবাদ করেছিলেন সেটার আসলে বাংলা নামটা ছিল এখনো আদিম। এখনো আদিমের গল্পটা এরকম যে একটি লোক, তিনি সম্পূর্ণভাবে মার্জিনালাইজড, তার সার্ভাইভালের উপর তিনি কি করেন, ধান ক্ষেত থেকে ইঁদুর ধান চুরি করে নিয়ে যাচ্ছে, সেই ইঁদুরকে সাপ খাচ্ছে গর্তের মধ্যে, সেখানে কিছুটা ধান পড়ে থাকছে। এই লোকটি সেই সাপের গর্তে সাপ তাড়িয়ে হাত ঢুকিয়ে ওই ধানটুকু বের করছে যাতে সেই ধান দিয়ে তার কিছু অন্ন চলে। এবার এটা তো গল্প, কিন্তু আমি গল্প হিসেবে ভেবেছিলাম এটাকে যখন প্রথম পড়েছিলাম। কিন্তু যখন বছর 2 আগে শ্যামলদার প্রান্তজনের আত্মকথন বইটা বেরোয়, তখন আমি দেখলাম যে এটা আসলে ওনার জীবনের গল্প। ছোটবেলায় উনি এটা করতেন এবং সেখান থেকেই কিন্তু গল্পটা এসেছে। ফলে এই কোনটা ফিকশন কোনটা অটোবায়োগ্রাফি এটা আলাদা করা কিন্তু খুব মুশকিল, এবং সেটা অনুবাদকের পক্ষেও একটা অন্য ধরনের চ্যালেঞ্জ নিয়ে আসে। দলিত সাহিত্যের শব্দ চয়ন, চিত্রকল্প, আঞ্চলিক গ্রামীণ বাস্তবতার পরিষ্কার একটা ছাপ থেকেই যায়, এবং এই অবয়ব এই পরিমণ্ডলের সঙ্গে এনগেজ না করলে সাহিত্য অনুবাদ করা খুব শক্ত। এটা যাদবপুর বিশ্ববিদ্যালয় তুলনামূলক সাহিত্য বিভাগে আমরা যখন প্রথম বাংলা দলিত সাহিত্য অনুবাদ করার চেষ্টা করি, সেটা আমাদের কাছে একেবারে অক্ষরে অক্ষরে পরিষ্কার হয়ে যায়। সেই জন্য আমরা করি অনুবাদ কর্মশালার মাধ্যমে, যেখানে কল্যাণীদি, মঞ্জুদি এরা আসেন আমাদের সঙ্গে এবং আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে বসে কোলাবোরেটিভলি এই অনুবাদগুলো হয়। কারণ ওনাদের ছাড়া কিন্তু এই ধরনের অনুবাদ করা খুব মুশকিল, খুব শক্ত। শহুরে কম বয়সী ছাত্রছাত্রী তারা যখন দেখছে যে গল্পের মধ্যে আসছে, যখন জো আসে, এটা নিয়ে কল্যাণীদি আমাদের প্রচুর তর্কাতর্কি হয়েছিল, আলাপ আলোচনা হয়েছিল। এটা কিন্তু বোঝা খুব মুশকিল বাইরে থেকে। এখানে লেখকের সঙ্গে যদি একটা সংযোগ স্থাপন করা যায়, অনুবাদক যদি লেখকের সঙ্গে বসে অনুবাদ করে, তাহলে হয়তো এই ধরনের অনেক জিনিস সহজ হয়ে যায় অনুবাদ করার জন্য, অনুবাদ করার পক্ষে। এই ধরনের কোলাবোরেশনের পদ্ধতি আমরা পরবর্তীকালে ব্যবহার করেছিলাম সুন্দরবনের কথা সাহিত্য অনুবাদ করতে গিয়েও। সুন্দরবনের দলিত সাহিত্য অনুবাদ করতে গিয়ে আমাদের সম্মুখীন হতে হয় নানা ধরনের বিশ্বাস, ভৌগোলিক, ঐতিহাসিক ও পরিবেশ সংক্রান্ত কনটেক্সটে। এগুলো অনুবাদের ক্ষেত্রেও আমাদের লেখকদের পরামর্শের উপরেই ভরসা করতে হয়। শুধুমাত্র দীঘা, ছটক এই ধরনের জিনিস না, শুধুমাত্র সুন্দরবনের গাছপালা এগুলো নয়, আরো অনেক কিছু আছে। বনবিবির কাল্ট একটা কালচার স্পেসিফিক জিনিস হতে পারে, যেটার কথা মাথায় আসতে পারে। এগুলো কিন্তু হুট করে অনুবাদ করা যায় না। ওই কালচারটার সঙ্গে একটা মানে ওতপ্রোতভাবে এনগেজ করতে হবে, তারপরে অনুবাদটা করা যাবে। এবং সেখানেই কিন্তু ওই কোলাবোরেশনের হয়তো সার্থকতা। আমরা যখন দলিত লেখিকার কথা মাথায় আনি, আসলে আমরাও আনিনি, মন্দিরাদি প্রথম উপস্থাপনা করেছিলেন, মন্দিরা সেন, স্ত্রী সাম।
তখনও কিন্তু বাংলা দলিত সাহিত্যের চর্চা একাডেমিক্সের জগতে কমই বোধহয় হতো। মেয়েরা অর্ধেক আকাশ, তা তো আমরা সবাই জানি, তখনও জানতাম। তবু মেয়েদের লেখা দলিত সাহিত্য নিয়ে কিন্তু সেইভাবে পড়াশোনা তখনও বোধহয় হচ্ছিল না। কল্যাণীদি যখন এই বইটায় হাত লাগালেন, মানে এক একজন লেখক ধরে ধরে খুঁজে বের করে লেখাগুলো জোগাড় করে আমরা অনুবাদ করেছিলাম। এটা একটা মানে সম্পূর্ণভাবে কল্যাণীদির ক্রেডিট, যেভাবে 10 জন মহিলা লেখক এবং 15 জন এর 10 জনের গল্প, 15 জনের কবিতা, এগুলো নিয়ে আমরা অনুবাদ করেছিলাম এবং কল্যাণীদির নিজের আত্মজীবনীর একটা অংশ ছিল সেখানে। কতগুলো পয়েন্ট চলেই আসে আমরা যখন বলি দলিত সাহিত্যের কথা। একটা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত কিনা, পোলেমিক্যাল, এজেন্ডা ড্রিভেন কিনা, সেটা নিয়ে আলোচনা হয়েছে, সেটা নিয়ে আমি আর যাচ্ছি না। শিক্ষার বিস্তার, এটা একটা খুব ডমিনেন্ট থিম, এবং শিক্ষাকে কিভাবে একটা হাতিয়ার করে নেওয়া যায়, এটা আম্বেদকর থেকেই আসছে, এডুকেট, অ্যাটিটিউড, অর্গানাইজ। এবং এটা কিন্তু বাংলা দলিত সাহিত্যে বারবার এই থিমটা আসে। কল্যাণীদির লেখনীর মধ্যে এসেছে, শ্যামল কুমার প্রামাণিকের একাধিক গল্পে এসেছে, ইত্যাদি ইত্যাদি। অনেকটা মজার ব্যাপার হচ্ছে ইন্টারসেকশনালিটি, যেটাকে বলা হয়। অর্থাৎ যখন কাস্ট আসছে গল্পের মধ্যে, সেখানে কিন্তু কাস্ট শুধু আসছে না, কাস্টের সঙ্গে সঙ্গে কিন্তু ক্লাস আসছে এবং জেন্ডার আসছে। এবং আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো, আমি ভেবেছিলাম যে এই ইন্টারসেকশনালিটিটা হয়তো মেয়েদের গল্পেই বেশি করে আসবে, যেহেতু জেন্ডারের একটা ব্যাপার আছে। সেটা কিন্তু বাংলা দলিত সাহিত্যে বোধহয় নয়। মানে ঠিক যেরকম কল্যাণীদির লেখার মধ্যে সেটা আসছে, ঠিক সেরকম শ্যামলদার লেখার মধ্যেও কিন্তু আসছে। মানে অ্যাক্রস দ্য স্পেকট্রাম দলিত সাহিত্যের মধ্যে কিন্তু বাংলায় অন্তত আমরা বোধহয় এটা দেখতে পাই যে কাস্ট, ক্লাস এবং জেন্ডার তিনটে কিভাবে একসঙ্গে কাজ করছে, সেটা আমাদের সামনে উঠে আসে। ইন্টারকাস্ট ম্যারেজ, ইন্টারকাস্ট প্রেম, এটা একটা বড় থিম। কপিল কৃষ্ণ ঠাকুরের মধ্যে বারবার আসছেন, সেখানে ইভেন বাগদি, কৈবর্ত, এদের মধ্যে যে ইন্টারাকশন, সেটার ফলে কি হচ্ছে সেটা আমরা দেখছি। আরো একাধিক গল্প আছে। ধর্ম একটা বড়, ধর্মের কল একটা বড় থিম, সেটা বিভিন্নভাবে বিভিন্ন লেখকরা সেটা নিয়ে খেলা করেছেন। শ্যামল কুমার প্রামাণিক চড়ক মেলা নিয়ে যখন লিখছেন, তখন সেটা যে পারফর্মার তিনি কতটা ধর্মের দিক থেকে, ভক্তির দিক থেকে করছেন আর কতটা ইকোনমিক দিক থেকে করছেন, সেটা নিয়ে প্রশ্ন তুলছেন। আবার প্রভাস রায়ের শোল মাছ, একটা অদ্ভুত গল্প, সেটা অনুবাদ করতে গিয়ে অন্য ধরনের কিছু প্রবলেম হয়, কারণ খুব একটা সাটল ব্যাপার আছে। একজন মানুষ, তিনি একটা শোল মাছ ধরেছেন, বাড়ি নিয়ে যাবেন খাবে বলে, পথে ব্রাহ্মণের সঙ্গে দেখা, গ্রামের যিনি পুরোহিত, এবং তিনি পঞ্জিকা দেখে বলছেন, আজকে তো অমুক বার, আজকে শোল মাছ খাওয়া বারণ, তুমি আমাকে এই মাছটা দিয়ে যাও। এবার উনি মাছটা দেবেন নাকি ছেলে মেয়েদের জন্য বাড়ি নিয়ে যাবে, এই একটা কনফ্লিক্ট তার মধ্যে। এবং শেষে পরিণতিটা কিন্তু অদ্ভুত হচ্ছে, বাড়ি নিয়ে চলে যাচ্ছেন, ডিফায়েন্স সেখানে, কিন্তু আবার ফিরে আসছেন, ফিরে এসে ওনাকে দিয়ে যাচ্ছেন। এবার এটা কি ইন্টারনালাইজেশন, এটা কি আত্মস্থ করে নিয়েছেন এই হায়ারার্কিটা, নাকি এটা আবার এক ধরনের প্রতিবাদ? এটা যে কোনটা, এটা বোঝা খুব মুশকিল এই গল্পটা। একেবারে অদ্ভুত একটা মাঝামাঝি জায়গায় গল্পটা রেখে দেওয়া। এবার এই ধরনের জিনিস অনুবাদ করতে গেলে কিন্তু বেশ বেগ পেতে হয়। শেষ অবধি আমি শেষ করে দিচ্ছি, আমি ফিরে যাচ্ছি আবার গোড়ার অনুবাদ হচ্ছে, হবে, ইংরেজিতে যেরকম হচ্ছে আশা করব অন্যান্য ভারতীয় ভাষাতেও হবে, এবং সেটা হলে কিন্তু এক ধরনের কম্প্যারেটিভ অ্যাপ্রোচ দিয়ে আমরা দলিত সাহিত্যকে পড়তে পারবো, যেখানে বাংলা দলিত সাহিত্য সঙ্গে
তামিল দলিত সাহিত্য, হিন্দি দলিত সাহিত্য একসঙ্গে পড়া যাবে, এবং সেটার থেকে কিন্তু ভারতীয় সমাজ ব্যবস্থা, ভারতীয় সাহিত্যকে আরেকটু ভালোভাবে হয়তো আমরা বুঝতে পারব। তখন হয়তো কম্প্যারিজন গুলো করা যাবে সহজভাবে। অনুবাদে কতটুকু হারিয়ে যায়, কতটুকু পাওয়া যায়, এ নিয়ে আমি যাব না। এ নিয়ে প্রচুর প্রশ্ন হয়েছে। একটাই কথা, নেই মামার চেয়ে কানা মামা ভালো। কিছুটা যদি হারিয়ে যায়ও, যা পাবো তার থেকে অন্তত কোথায় একটা জানলা আমাদের খুলে যাবে। দলিত সাহিত্য নেই, আমারই একজন অধ্যাপক বন্ধুর সঙ্গে গত সপ্তাহে একটু তর্কাতর্কি হচ্ছিল, কল্যাণীদি জানেন সে ব্যাপারটা, গল্পটা। তো সেখানে যুক্তিটা হচ্ছে যে বাংলা সাহিত্যের কোনো ইতিহাসে বাংলা দলিত সাহিত্যের উপরে কোনো চ্যাপ্টার নেই, কাজেই বাংলায় কোনো দলিত সাহিত্য নেই। এই ধরনের একটা অতি সাধারণীকরণ অবশ্যই মেনে নেওয়া যায় না, কারণ আমরা সবাই জানি ইতিহাস তো নিউট্রাল, অ্যাপলিটিক্যাল নয়, সাহিত্যের ইতিহাসও নয়। আমরা সবাই মানুষ, এজেন্ট হিসেবে লিখছি, অর্থাৎ সবারই কিন্তু নিজস্ব মতামত চলে আসছে যে কোনো ধরনের ইতিহাস। ইতিহাস আর কাহিনী দুটোর মধ্যে হয়তো খুব বেশি তফাৎও হয়তো নেই। সেই জন্য আমার মনে হয় শেষ অবধি বোধহয় দলিত সাহিত্য আছে না দলিত সাহিত্য নেই সেটা কোনো ইউনিভার্সিটির অধ্যাপকরা ঠিক করতে পারবেন না। এটা বোধহয় কল্যাণীদি, শ্যামলদা, মনোহরদা যারা লিখছেন তারা কি মনে করেন, দলিত সাহিত্য লিখছেন না দলিত সাহিত্য লিখছেন না, সেটাই বোধহয় উত্তর। প্রশ্নটা সহজ আর উত্তর তো জানা। ধন্যবাদ।